আজকে ভিডিওটা ব্যাড সাইড নিয়ে শুরু করব। এবারও আমি স্লিপ করে যাব। মাইলেজ আমার অলরেডি ড্রপ করছে, পেয়েছি হচ্ছে 30 কিলোমিটার। ইঞ্জিন প্রচুর হিট হয়, দুইবার আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আমার সমস্যা হয়েছে। বাইকের হেডলাইট পারফরমেন্সের কথা বলি, তা ডেলিভারি পাওয়ার পরে রেজিস্ট্রেশনের যে বিষয়টা আছে সেই আপডেটটাও আমরা ঠিক মতো পাচ্ছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি আমাদের বাইকের 2000 কিলোমিটারের একটি দালাল মুক্ত রিভিউ নিয়ে। এই 2000 কিলোমিটারে আমি বাইকটিতে কিরকম এক্সপিরিয়েন্স করলাম, হাইওয়ে রাইডিং, তারপর সিটি রাইডিং, মাইলেজ, টপ স্পিড, দেন আদার্স সবকিছু বিষয় নিয়ে কথা বলবো। সো ভিডিওটি আজকে পুরোটা দেখবেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে এসে এখন পর্যন্ত কিরকম পারফরমেন্স করলো, বাইকের পারফরমেন্স প্লাস কোম্পানির পারফরমেন্স অনুযায়ী। সো ভিডিওটি শুরু করি, লেটস স্টার্ট। সবার প্রথমেই আমরা আসি এটার ব্যাড সাইড নিয়ে। হ্যাঁ, আজকে ভিডিওটা ব্যাড সাইড নিয়ে শুরু করব। প্রথমত যে সমস্যাটা হয়, ইঞ্জিন তো হিট হয়, এটাকে আপনি মানে কিভাবে ব্যাড সাইড বলবো এটা আমি বুঝি না। এটা আমি ব্যাড সাইড কখনো মানতে রাজি না। 350 সিসি ইঞ্জিন হিট করবেই, বাট ট্যাপিডে নয়েজ করে, চিন 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 নয়েজ করে। ট্যাপিডের যে সমস্যাটা, এটার কারণে মাইলেজ আমার অলরেডি ড্রপ করছে, এটা 100% শিওর। সামনের চাকার যে ব্রেকটা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স করে, বাট পিছনের চাকাটা একটু আগে বেশি রেসপন্স করে অ্যান্ড স্কিড করে। হ্যাঁ, স্কিড বলতে এবিএসটা খুব তাড়াতাড়ি ধরে অ্যান্ড স্কিড করে, এমন না যে পড়ে যাইতে যায়। হ্যাঁ, বাইকটা যখন একটু লং রান করবেন, বাইকের একটা ভাইব্রেশন আছে, ভাইব্রেশনের কারণে হাতের এই যে এই আঙ্গুল দুইটা, এই আঙ্গুলটা মানে ভাইব্রেশনের কারণে যে করে, মানে কি ঝিনঝিরি বলি আমরা, ওইটা এরকম একটা সমস্যা হয়। তাছাড়া সাসপেনশন যদি বলি, সামনের সাসপেনশনটা একটু হার্ড। এগুলো আসলে ডে বাই ডে 2000 কিলো যেহেতু হলো, ডে বাই ডে আমার মনে হয় 5-10 কিলোমিটার 1000 কিলোমিটারে এগুলো ঠিক হয়ে যাবে। এখন যদি আমরা এটার মাইলেজ নিয়ে কথা বলি, আমি প্রথম সার্ভিসের আগে এর মাইলেজ পেয়েছিলাম 35-এর মতো। সার্ভিসের পরে এর মাইলেজটা ড্রপ করছে। আমরা এর হাইওয়েতে মাইলেজ পেয়েছি হচ্ছে 30 কিলোমিটার, বাট একটু যখন অফরোডে গেছি 29 কিলোমিটারের আশেপাশে পাইছি। 2000 কিলোমিটারের পরে আর একটা মাইলেজ টেস্ট করব, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখন বর্তমানে এর মাইলেজটা কিরকম দিবে। তো হাইওয়ে রাইডিং এর যে পারফরমেন্স, সেটি আমার শ্রীমঙ্গল সিরিজ দেখলেই আপনারা পুরো বুঝতে পারবেন। আমি যদি এখন আপনাদেরকে এটার সিটি রাইডের বিষয় বলি, তো সিটি রাইডে কিন্তু এটা আসলেই খুব ভালো আমাকে পারফরমেন্স দিছে। আমি জানি না মেটিওর, ক্লাসিক এগুলোর কি অবস্থা, বাট এটার যে কম টার্নিং রেডিয়াস, জ্যামের মধ্যে আমি সুন্দর মতো কাটাই যেতে পারছি। যেমন আমরা 150 সিসি বাইক কাটাই যাই, সেরকমই আমরা জ্যামের মধ্যে ফাঁকফুকর দিয়ে বের হতে পারছি। এই দেখেন, যেহেতু পাওয়ার আছে, দেখেন এই যে একটু টান দিয়ে চলে গেলাম একে, তাহলে অনেকটাই সেভ হইলো। সিটি রাইডে কিছু বিরক্তিকর বিষয় বলি, ইঞ্জিন প্রচুর হিট হয়। বর্তমানে এমন অবস্থা হয় যে এই লোহাটা আছে না, এই লোহাটা পর্যন্ত গরম হয়ে পায়ের মানে লাগে। অ্যান্ড গরমের দিনে ইঞ্জিন হিট এবং ওভারঅল মাইলেজ যদি আপনি সিটিতে ভালো পেতে চান, তাহলে আপনাকে সবার প্রথমে কি করতে হবে, হুদাই রেভ করা চলবে না। আর যদি এই বাইকের টপ স্পিডের কথা বলে, আমি একবার শুধুমাত্র আপনাদের জন্য টপ স্পিড তুলেছিলাম, 118-19-এ এটা টপ শেষ হয়ে যায়, আর কোনোভাবেই পসিবল হয় না। আর যদি পিলিয়নের কথা বলি, পিলিয়ন হাইওয়ে বলেন সিটিতে বলেন, দুই জায়গাতে সুপার কমফোর্ট। যদিও আমার মানে হান্টারের যে সিটটা, সেটার পজিশনিংটা কিন্তু খুবই ছোট, আর ব্যাকরেস্ট লাগালে কিন্তু আরও ছোট হয়ে যায়। আর যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, খুব বড় যদি বিট না হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কখনোই নিচে লাগবে না। আমি যে গত ট্যুরটা দিয়েছিলাম, সেখানে একবারের না দুইবার আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আমার সমস্যা হয়েছে, বাড়ি খাইছিলাম আমি নিচে। তো ওভারঅল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ঢাকা শহরে ভাই হান্টার নিয়ে কি সিটি রাইড করা পোষায়, আসলে পোষানোর বিষয়টা বা চলার বিষয়টা আপনার উপর। যদি আপনি শুধুমাত্র ইঞ্জিন হিটের ইস্যুটাকে ইগনোর করেন, তাহলে আমার মনে হয় হান্টার বেস্ট ফর সিটি রাইডিং। ইভেন ঢাকা শহরে প্লাস অন্যান্য ডিস্ট্রিক্টে তো অনায়াসেই চালাতে পারবেন। আর ইঞ্জিন হিট কমানোর জন্য এরকম কুত্তা মারা জ্যামে যখন পড়বেন, তখন সবচেয়ে বেটার হবে এরকম সুইচটা অফ করে দেওয়া, যেন ইঞ্জিনটা একটু রিলিফ পায়। এই যে প্রচুর গরম হচ্ছে, প্রচুর। আর মডিফিকেশনের যে কথাগুলো বলছেন, আপনাকে অবশ্যই
মিররটা চেঞ্জ করতে হবে। স্টক মিরর আমার দেখা মতে ম্যাক্সিমাম মানুষই এখনও চেঞ্জ করছে, এবং যারা করেনি তারা খালি অবজেকশন করতেছে ভাই এই মিররটা চেঞ্জ করবো কিনা। আমি ট্যুরিং মিরর নিয়ে আলহামদুলিল্লাহ স্টকের থেকে খুব ভালো পজিশনে এখন আসি। আপনারা চাইলে ট্যুরিং মিররটা লাগাতে পারেন। এই ছিল মোটামুটি আমার একটা সিটি রাইডিংয়ের আপনাদেরকে দেয়া এক্সপিরিয়েন্স। আর এই যে এরকম বালু মাটিতে যদি আপনাদেরকে এর পারফরমেন্স বলি, গাড়ি একদমই স্টেবল ছিল অ্যান্ড কোনোভাবেই মানে আমার মনে হয় নাই যে একবারও আমি স্লিপ করে যাব। দুইবার প্রয়োজনে তাগিদে আমার পা নামানো লাগছে, বাট ওয়েটের কারণে আসলে আগে যেমন 150 সিসি বাইকগুলো পা দিয়েই আমি স্টেবল করে রাখতে পারতাম, এই বাইকটা একটু ধরে রাখা মানে সমস্যা হয়, ওয়েট থাকে। কিন্তু ভাই এই যে বর্তমানে ক্লাচ ধরে আমার 12টা বেজে 13টা হয়ে গেছে, কেননা ক্লাচটা প্রচুর হার্ড। মানে এমনিতে এই ক্লাচ লিভারটা আমার মনে হয় বাংলাদেশের অন্যান্য যে বাইকগুলো আছে তার থেকে মোটা। মানে আমরা যে সচরাচর 150 সিসি চালাই তার উপর অনেক হার্ড, জানি না কেন। অ্যান্ড আপনাকে যদি আমি এর হেডলাইট পারফরমেন্সের কথা বলি, তাহলে যতক্ষণ পর্যন্ত অপোজিট সাইড থেকে বড় কোনো লাইট আসতেছে না বা বড় কোনো ফগ লাইটওয়ালা লাইট আসতেছে না, ততক্ষণ আপনি খুব ভালো মতো চালাতে পারবেন। আদারওয়াইজ আপনাকে যে আমার মতো একটা ফগ লাইট লাগাতে হবে, না হলে আপনি মহাসড়কে এই লাইট দিয়ে কখনোই পারবেন না। হ্যাঁ, বাট এমনিতে যে অন্ধকার ঘুটঘুটে যে জায়গাগুলো আছে গ্রামের রাস্তায়, এটার জন্য আমার মনে হয় স্টক লাইটটা যথেষ্ট, মোর দেন এনাফ। সো এখন আমরা বলবো ইফাদ মোটরস থেকে এই বাইকটা নেওয়ার পরে কি কি সুবিধা অসুবিধা ফিল করলাম। সুবিধাও যেমন ইফাদ মোটরস আমাদেরকে দিয়েছে, আমরা কিন্তু অনেক অসুবিধাও ফিল করছি। চলুন আমরা অসুবিধার কথাগুলো জানি, সুবিধাটাও বলবো আপনাদেরকে। ইফাদ মোটরসের আফটার সেল সার্ভিস আর প্রি সেল সার্ভিসের কথা বলি। প্রথম কথা হচ্ছে তারা ঠিকমতো আপডেট দেয় না। যেমন যখন আমরা ডেলিভারি পেতাম না তখনও ঠিকমতো আপডেট পেতাম না, আর এখন ডেলিভারি পাওয়ার পরে রেজিস্ট্রেশনের যে বিষয়টা আছে সেই আপডেটটাও আমরা ঠিকমতো পাচ্ছি না। হ্যাঁ, রেজিস্ট্রেশন নিয়ে কথা বললে তো আমি পার্সোনালি 1 মাস পরে বাইকের নাম্বার পাইছি, আর এখনো এমন অনেকেই আছে যে লেট হচ্ছে তাদের বাইকের নাম্বার পেতে। এটার জন্য আমার যেটা মনে হয় যে বিআরটি এর সাথে ইফাদ মোটরসের বাইকের যে পেপারস গুলো এগুলো নিয়ে কোনো সমস্যা আছে। আমি যতদূর জানি সিকেডি অ্যাপ্রুভাল নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়, বাট এখন আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। আবার তাদের যদি কিছু ভালো দিক বলি, যে আপনার বাইকে যে কোনো সমস্যা হলে তারা খুব কুইক রেসপন্স করতেছে, এটা একটা যেমন ভালো দিক, তেমন অনেক পরের ডেলিভারি গুলো আগায় আসতেছে। যেমন কালকে শুনলাম এক ভাই 25 এপ্রিল তার বাইকের ডেলিভারি ছিল, তাকে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি মানে 2-3 দিনের মধ্যে পাবে। সো ডেলিভারি ডেট গুলো এখন আগায় আসতেছে, এটাও পজিটিভ দিক। বাট তাদের যে রেসপন্স এবং কাস্টমার কেয়ারে ফোন দিলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে শুনেছি, ঠিকমতো আপডেট দেয় না, এই জিনিসগুলো আসলে খুবই ডিসঅ্যাপয়েন্ট করতেছে আমাদের রয়্যাল এনফিল্ডের। সো আশা করি এই বিষয়গুলো ইফাদ মোটরস দেখবে। রোজার মাসে একদম অনেস্ট একটা রিভিউ দিলাম। আমি ভালো খারাপ যতগুলো ফিল করছি নিজে সবগুলোই বলছি, কোম্পানি থেকে শুরু করে বাইকের। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, সেই জন্যই আমি মূলত সবসময় বলি দালাল মুক্ত। আশা করি এই পরিশ্রমটার জন্য হলেও আপনারা পেজটা ফলো দিয়ে দিবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে। এখন আসরের নামাজের সময় হয়েছে, আমরা এখানে আসরের নামাজ পড়বো, দেন আমরা বাসায় চলে যাব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল নাও, আসসালামু আলাইকুম।